কবি জীবনানন্দ দাশের মানস কন্যা হিসেবে আমরা সবাই বনলতা সেনকেই মনে রাখি, কিন্তু জীবনানন্দ দাশকে ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারি যে কেবলমাত্র বনলতা সেন নয়, নারী নাম্নী অনেকগুলি কবিতা তিনি তার কাব্য জীবনে রচনা করেছিলেন। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটির নাম হচ্ছে সুরঞ্জনা। বনলতা সেন কাব্যগ্রন্থতেই আমরা দেখতে পাই সবিতা, সুরঞ্জনা, সুচেতনা এরকম নারী নামের বেশ কতগুলি কবিতা রয়েছে। এর মধ্যে সুচেতনা এই কবিতাটিকে বিশেষ করে বলতে হয় কারণ এখানে কোনো বিশেষ নারীকে কেন্দ্র করে কবি কিছুই লেখেননি। বিষয়টার মধ্যে সমাজ চেতনা, রাষ্ট্র চেতনা অনেকাংশে জড়িয়ে রয়েছে। বাকি রইল সবিতা এবং সুরঞ্জনা। এর মধ্যে আবার সবিতা কবিতার মধ্যেও আমরা কোনো বনলতা সেনের মতো ওই রকম নারীকে সরাসরি তার অবয়বকে আমরা দেখতে পাই না। আর সুরঞ্জনা নামক যে কবিতা, সেখানের যে প্রথম কবিতা অর্থাৎ আমাদের যেটি সিলেবাসে রয়েছে বা আজকে যেটি পাঠ্য অর্থাৎ সুরঞ্জনা, সেখানেও যে আমরা কোনো বনলতা সেনের মতো নারীর অবয়ব ধর্মী কোনো কাউকে পাচ্ছি তা কিন্তু নয়। কিন্তু তা সত্ত্বেও এটি প্রেমের কবিতা হয়ে উঠছে। তার আরো একটি বড় কারণ হলো যে আরো বেশ কিছুদিন পরে যখন জীবনানন্দ দাশ আকাশ লীনা নামক একটি কবিতা লিখছেন, সেই কবিতায় আমরা এই সুরঞ্জনাকেই ফিরে পাচ্ছি, যেখানে কিন্তু সুরঞ্জনা সত্যি সত্যি এক প্রেমিকা হয়ে উঠছে। সেই কারণে এই সুরঞ্জনা কবিতাটির বেশ খানিকটা গুরুত্ব রয়েছে জীবনানন্দ দাশের কবিতাগুলির মধ্যে। সাহিত্যের পথের আজকের পর্বে আমরা তাই সুরঞ্জনা নামক এই কবিতা সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি একটু আগেই বললাম যে আমাদের এই আজকের যে পাঠ্য কবিতা সুরঞ্জনা, তার সঙ্গে আমরা অল্প করেই আকাশ লীনা নামক কবিতাটি পড়ে দেখব, কারণ দুটিরই যে মূল মানে যাকে ঘিরে কবিতা দুটি গড়ে উঠেছে, দুটি কবিতাই গড়ে উঠেছে, সেই দুজনেরই নাম সুরঞ্জনা বনলতা সেন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। একেবারে জীবনানন্দীয় ধাঁচে লেখা একটি কবিতা, যেখানে কিনা প্রেম তো রয়েছে কিন্তু তার থেকেও বেশি রয়েছে যে বিষয়টি, তা হলো ইতিহাস চেতনা। এখানে একটি বিষয় একটু বলে রাখা ভালো যে আমরা অন্যান্য যে সমস্ত কবিদের রচনায় নারীদের পেয়েছি, যেমন সুনীল গাঙ্গুলির নীরা, যেরকম বুদ্ধদেব বসুর কঙ্কাবতী বা প্রাচীন সাহিত্যের যে রাধা, এই প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এরা কবিদের কবি মানসী। আমাদের জীবনানন্দ দাশেরও কবিতার যে বনলতা সেন, সুদর্শনা, সুরঞ্জনা, শ্যামলী এরাও সমগোত্রীয়, কিন্তু জীবনানন্দ দাশের যারা কবি মানসী, সেই কবি মানসীদের ঘিরে যে কবিতা জীবনানন্দ দাশ রচনা করেছেন তা নিছকই প্রেমের কবিতা হিসেবে থেকে যায়নি। এগুলিকে আমরা একেবারেই সম্পূর্ণ প্রেমের কবিতা বলবো না এবং সুরঞ্জনার ক্ষেত্রেও আমরা সেটি কখনোই বলতে পারবো না। এই যে চরিত্রগুলি, এই চরিত্রগুলি সমাজ, ইতিহাস, অভিজ্ঞতার আতশ কাছে অন্য রকমের এক আয়তন লাভ করেছে। কবিতাগুলি পাঠ করলে মনে হয় এই নারীরা যেন কেউই ঠিক নারী রূপের আবহে গড়ে ওঠেনি, যেন বন্ধু হিসেবে কবির সমাজ যাতনার এক একটা অংশ হিসেবে বা এক একটা ক্ষতস্থানের প্রলেপ হিসেবে থেকে গিয়েছে। যেন প্রেমকে কবি বহুকালের নরনারীর এক পুরাতন সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং তার মধ্যে সমাজের সঙ্গে সঙ্গে ইতিহাস চেতনাও ভীষণভাবে স্থান করে নিয়েছে। আজকে আমাদের আলোচ্য যে সুরঞ্জনা, তাকে আমরা এই প্রেক্ষিতেই খানিকটা ভেবে দেখব। সুরঞ্জনা, আজও তুমি আমাদের পৃথিবীতে আছো, পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতো। কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ, গ্রিক, হিন্দু, ফিনিশীয় নিয়মের রূঢ় আয়োজন শুনেছ ফেনিল শব্দে তিলোত্তমা নগরীর গায়ে। কি চেয়েছ, কি পেয়েছ,
গিয়েছো হারায়ে। যেন পৃথিবীতে বহু বহু কাল ধরে এই সুরঞ্জনা নাম্নী যে নারী তার অবস্থান রয়েছে। আবার বলা যেতে পারে যে এই সুরঞ্জনা যেন পৃথিবীরই কেউ না, কারণ কবি বলছেন সুরঞ্জনা আজও তুমি আমাদের পৃথিবীতে আছো, আমাদের পৃথিবীতে, তোমার পৃথিবী নয়। আর কি বলছেন যে কালো চোখ মেলে তুমি ওই নীলিমাকে দেখেছো, গ্রিক হিন্দু ফিনিশীয় নিয়মের রূঢ় আয়োজন প্রাচীন সভ্যতাকে তুমি গড়ে উঠতে দেখেছো। তুমি দেখেছো যে পৃথিবীতে কিভাবে কখন কেবলমাত্র জল ছিল এবং সেই জল থেকে কিভাবে ডাঙার উত্তরণ ঘটেছিল। কিন্তু এতদিন ধরে এই পৃথিবীতে অবস্থান করার পরেও সুরঞ্জনা তুমি কি চেয়েছো, কি পেয়েছো, নাকি তুমি গিয়েছো হারায়ে। বয়স বেড়েছে ঢের নরনারীদের, ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো, তবুও সমুদ্র নীল, ঝিনুকের গায়ে আলপনা, একটি পাখির গান কিরকম ভালো। মানুষ কাউকে চায়, তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল। এতকাল ধরে পৃথিবীতে বসবাসকারী নরনারীদের বয়স বেড়েছে, সূর্যের উজ্জ্বলতা জ্বলতে জ্বলতে কোনো সময় হয়তো ঈষৎ ভাবে নিভে এসেছে, কিন্তু সমুদ্র এখনো নীল, এখনো পাখির একটি গান সকালবেলায় কি সুন্দর মনে হয়। পৃথিবীতে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছে, কিন্তু তা সত্ত্বেও এই যে ছোট্ট ছোট্ট সৌন্দর্য যার মধ্যে যেন সুরঞ্জনা মিলেমিশে রয়েছে প্রকৃতি কন্যার মতো, এই প্রত্যেকটা জিনিস আমাদের আজও মোহিত করে তোলে। এবং অমুক একটি লাইন বলেন কবি, মানুষ কাউকে চায়, তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল। একমাত্র ঈশ্বরকেই আমরা এইভাবে কামনা করি প্রথম থেকে, কিন্তু ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল হিসেবে মানুষ কোনো কিছুকে আঁকড়ে ধরতে চায়। সেটা কি? সেটা প্রেম, ভালোবাসা। এবং এই প্রেম এবং ভালোবাসার অন্বেষণই কবি যেন এই তার গোটা কাব্য জীবন ধরে বিভিন্ন নারীর মধ্যে দিয়ে, নারী নাম্নী কবিতার মধ্যে দিয়ে যেন ফুটিয়ে তুলছেন। যেন সুরঞ্জনা সেই যে বহুকাল ধরে আমাদের পৃথিবীতে পৃথিবীর প্রকৃতির কন্যা হিসেবে বেঁচে রয়েছে, তাকেই যেন কবি এক নিজের নারী হিসেবে বলতে চাইছেন যে ঈশ্বরের থেকেও যদি বড় কিছু থাকে তাহলে সেই সাধনাকে মানুষ পেতে চায়, আমি পেতে চাই, আপামর জনগণ পেতে চায়। এবং সেই যে ভালোবাসাটুকু সেটাই যেন এই মৃতপ্রায় পৃথিবীতে একটুখানি পাখির গানের আরামের মতো। মনে পড়ে কবে এক তারা ভরা রাতের বাতাসে ধর্মাশোকের ছেলে মহেন্দ্রর সাথে উতরল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে, তবু কাউকে আমি পারিনি বোঝাতে। সেই ইচ্ছা সংঘ নয়, শক্তি নয়, কমিদের সুধীদের বিবর্ণতা নয়, আরো আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয়। ঠিক বলার ধরনের মধ্যে আমরা আবার বোধ কবিতার মধ্যে ফিরে যাই। যেন কবির এই যে একটা চিন্তা যে এই বিষয়টা নয়, অন্য কিছু একটা রয়েছে যার জন্য মানুষ বেঁচে থাকে, যার জন্য মানুষ মৃত্যুবরণ করে। যে কবেকার পুরনো ইতিহাস চেতনায় কবি নিয়ে যান, যেদিন ধর্মাশোকের ছেলে মহেন্দ্র বৌদ্ধ ধর্মের প্রচারে বেরিয়েছিল গোটা পৃথিবীতে। এবং কবি বলছেন এই যে বৌদ্ধ ধর্মের প্রচার, এই প্রচারের যে মূল উদ্দেশ্য সেটাই যেন কবি কাউকে বোঝাতে পারছেন না। সেই ইচ্ছা সংঘ নয়, শক্তি নয়, কর্মীদের সুধীদের বিবর্ণতা নয়। তাহলে কি, কিসের জন্য মানুষ পথে নামে? প্রেমের জন্য, ভালোবাসার জন্য। আরো আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয়। কেবলমাত্র মানুষের তরে মানুষের গভীর হৃদয় হয়তো কবি বলতে চাইছেন না, বলতে চাইছেন মূল বিষয়টা। অর্থাৎ কোনো শক্তি নয়, সংঘ নয়, প্রেমের জন্য, ভালোবাসার জন্য, আরো আলোর জন্য মানুষ
পথে নেমে চলেছে চিরকাল ধরে। যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহ্বল বাতাসে ভূমধ্য সাগরীয় লীন দূর এক সভ্যতার থেকে আজকের নব সভ্যতায় ফিরে আসে। তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রির মৃতদের রোল দেহ দিয়ে ভালোবেসে, তবু আজ ভোরের কল্লোল। সভ্যতার পরিবর্তন ঘটছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে বা ফিরে আসছে, কিন্তু তুমি থেকে যাচ্ছ। সুরঞ্জনা নামক নারীটি থেকে যাচ্ছে। তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোল, যে মৃত্যুগুলি ঘটে গিয়েছে বা যে জীবনগুলি থেকেছে সেগুলিকে তুমি দেহ দিয়ে ভালোবেসে, তবু আজ ভোরের কল্লোল। তুমি সেই মৃত্যুগুলোকেও যেন ভালোবাসছো। কিসের জন্য ভালোবাসছো? ভোরের কল্লোলের উদ্দেশ্যে। অর্থাৎ যে সভ্যতার পরিবর্তন ঘটছে, কিন্তু যে সিন্ধু রাত্রিতে মৃতদের রোলকে কবি কি বলছেন? অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোল দেহ দিয়ে ভালোবেসে। তুমি সেই মৃত্যুকে দেহ দিয়ে ভালোবেসে এক পুনর্জন্ম দিচ্ছ। কিসের? না, এক অপরূপ ভোরের কল্লোলের। খুব জটিল এই লাইন দুটি, বুঝতে খুব অসুবিধা হয়, কিন্তু কবির মূল বিষয়টা যেন এরকম যে সুরঞ্জনার কথা এই কবিতায় বলা হচ্ছে। সে বনলতা সেন নয়, বনলতা সেনের মতো তার জন্য কেউ ফিরে আসছে না বা তাকে দেখার জন্য বিরহ বেদনায় কেউ আপ্লুত হচ্ছে না। যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে সুরঞ্জনা যেন থেকে যাচ্ছে। সে একটা অমোঘ শক্তির মতো। সে একদিকে মায়ের মতো, হয়তো এখানে বসুন্ধরা কবিতার মতো কবি এখানে একে মা হিসেবে বলছেন না, যেন চিরকালের এক প্রেমিকা, যে কিনা থাকছে, যে আছে, এই পৃথিবীর পরে বসবাস করছে, এবং এই প্রেমিকাই যেন মৃত্যুগুলিকে নবজীবন দান করছে নিজের দেহ ভালোবাসার মাধ্যমে। জীবনানন্দ দাশের কবিতায় কিন্তু আমরা ওই প্লেটনিক প্রেম পাবো না। দেহের যে বিষয় সেটা আসছে, এবং কিভাবে আসছে? না, কবির যে মগ্ন চৈতন্যের জগৎ সেখান থেকে উৎসারিত হয়ে আসছে। আমরা জানি সুররিয়ালিস্ট কবি এই জীবনানন্দ দাশ, সেই কারণে এই ছোট ছোট প্রতীকগুলির মধ্যে দিয়ে আমরা এক নতুন সত্যের দিকে এগিয়ে চলি তার কবিতায়। সুরঞ্জনা কবিতার পর আমি বললাম আকাশলীনাও একটু পড়তে হয়, কারণ একই নামের কবিতা। আসলে বিষয়টা হচ্ছে যে এই যে সুরঞ্জনা আমরা পড়লাম, এখানে ইতিহাস চেতনা, এক প্রতীককে দেখানো হচ্ছে সুরঞ্জনা রূপে, ঠিক যেন নারীর মতো নয়। কিন্তু আকাশলীনা কবিতায় আমরা দেখতে পাই যে বিখ্যাত দুটি লাইন রয়েছে। সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। এখানে যেন সরাসরি কবি তার পুরনো প্রেমিকার কথা বলছেন, যে আজও আমার মনের মধ্যে সেই দেশ, সেই অভিমান বেঁচে রয়েছে, কিন্তু তুমি যদি ফিরে আসো ফিরে, তাহলে আমি তোমাকে গ্রহণ করে নেব। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে, আরো দূরে যুবকের সাথে তুমি যেও নাকো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশের আড়ালে, আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয়ে আজ ঘাস, বাতাসের উপর বাতাস, আকাশের উপর আকাশ। কবি আকুতি করছেন যে তুমি ফিরে এসো আমার কাছে, সেই প্রেমিকের কাছে তুমি যেও না। কি কথা তোমার তাহার সাথে, তার সাথে? এই যে অভিমান এবং ক্ষোভ তার প্রকাশিত হচ্ছে, এবং শেষে আমরা বুঝতে পারছি যে দুটি মানুষের মধ্যে এক অমোঘ দূরত্বের সৃষ্টি হয়েছে, যে হৃদয়ের ওপরে মাটি চাপা পড়ে যেন ঘাস গজিয়ে উঠেছে সুরঞ্জনার। এখানেও কবি প্রকৃতিকে বাদ দিচ্ছেন না, কিন্তু এই সুরঞ্জনা অনেক বেশি প্রেমিকা আমরা বুঝতে পারি। সুরঞ্জনায় কবি এই নারীকে ধরা ছোঁয়ার বাইরে রেখেছিলেন, মানে সুরঞ্জনা নাম্নী কবিতায় যেন প্রাচীন নারীর মতো, যে যেন বহুকাল প্রেম ভালোবাসার এক প্রতীক রূপে এই পৃথিবীতে বেঁচে রয়েছে, জন্ম দিচ্ছে, অনেকটা মিথের মতো। কিন্তু এই সুরঞ্জনা যেন পুরোপুরি প্রেমিকা, বনলতা সেনের মতো।
তাই কবির দেশ, হিংসা, রাগ এইগুলি প্রকাশিত হচ্ছে। আকর্ষণ যেন এখনো ইতি টেনে যায়নি বলে মনে হচ্ছে। সবকিছুর পরেও বিরহ মেশা ভালোবাসা আজকেও বেঁচে রয়েছে এই সুরঞ্জনার সঙ্গে এই পৃথিবীতে। এক নারীকে দুই কবিতায় দুরকম ভাবে আনার যে ইতিহাস, সেটা কিন্তু আমরা জীবনানন্দের কবিতায় আগেই পেয়েছি। বনলতা সেনকে নিয়ে প্রথম একটি কবিতা রচনা করার পরে অনেকদিন পর আবার কবি হাজার বছর ধরে শুধু খেলা করে। ওই কবিতাতে বলছেন যে তাদের মধ্যে আর কিছুই নেই, সবকিছুর মধ্যে এক মৃত্যুর দূরত্ব এসে গিয়েছে। কিন্তু এই সুরঞ্জনা কিন্তু চিরকালীন, তার কিন্তু কোনো শেষ নেই, কোনো ইতি টানা যাচ্ছে না। সে কখনো প্রেমিকা হিসেবে ধরা দিলেও সে কিন্তু এই পৃথিবীর প্রত্যেকটি কণায় আদিম মানুষের মতো বেঁচে রয়েছে। আদিম কালের যে ভালোবাসা তাকে বাঁচিয়ে রেখেছে। এক ভীষণ রকম প্রেমের কবিতা এই সুরঞ্জনা। সত্যি বাকি কবিতাগুলির তুলনায়ও আমার মনে হয় আরো গভীরতর প্রেমের কথা কবি এই কবিতাটির মধ্যে দিয়ে বলছেন। এবং সুরঞ্জনা এই নামটির অর্থ হচ্ছে সুন্দরভাবে রঞ্জিত। এই যে তার এই জীবনের রং, জীবন যাপনের রং এবং নতুন জীবন দান করার যে রং, ভালোবাসার যে রং, তার কোনো আসলে মৃত্যু নেই। সেখানে কোনো সাদা কালো হয় না, রঙিন হয়ে থাকে সর্বতোভাবে। সেই জন্য নামটিও এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি। আশা করি এই ছোট্ট পর্বে আমি এই ভীষণ সুন্দর কবিতার আলোচনা কিছুটা করতে পারলাম। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো বিষয় জানার থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।